সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। অ্যান্সার মি। কেমন কেমন মাতাল মাতাল স্বর। হুম। ঘন ঘন নিঃশ্বাস ফেলে ছোট করে জবাব দিল হিয়া। ব্যাস, হিয়ার ঠোঁট দুটি আঁকড়ে ধরতে সেকেন্ডও বাই করল না নীলায়। মিনিট ব্যয় ঘন্টা লাগিয়ে যত্নে পরা শাড়িটার স্থান হলো ফ্লোরে। দুইজন ভালোবাসার মানুষ মত্ত হলো এক আদিম সুখে। প্রণয়িনীর সারা শরীরে নিজের তৈরি সিলমোহর ফেলতে ব্যস্ত নীলায়, তার উন্মাদনা তুঙ্গে। এদিকে হিয়ার অবস্থা নাজেহাল। বেচারির ছোট দেহতা বোধ হয় আজও হার মানবে নীলায়ের অ্যাগ্রেসিভনেসে। দেখতে দেখতে পেরিয়ে গেল 2 মাস, তবে হিয়ার ঢাকার অবস্থানরত সময় 3 মাস। তাড়াতাড়ি রেডি হচ্ছে হুলস্থুল লাগিয়ে। আজ ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গিয়েছে। ইদানিং ঘুম এত গাঢ় হয়েছে, অ্যালার্ম বেজে বেজে বন্ধ হয়ে যায়, অথচ সে শোনেই না। ব্যাগ নিয়ে দ্রুত কদমে বের হলো হিয়া নাস্তার উদ্দেশ্যে। টেবিলে বসে নাস্তা করছে জয়নাল এহসান আর সেরিন হক। তাদের সাথে যোগ হলো হিয়া। এত দেরি হলো কেন মা? শরীর ভালো তো? আদুরে সুরে জিজ্ঞেস করলেন জয়নাল এহসান। হ্যাঁ আঙ্কেল, আলহামদুলিল্লাহ ভালো। আজ এমনিতেই একটু দেরি হয়ে গেল। আবার আঙ্কেল ডাকছ? বাবা ডাকো বেটি। এরপর থেকে বাবার বোঝাবো না তোমায়, রাগ করে থাকবো। বলেই হাসলেন তিনি। আর এমন হবে না বাবা। হিয়াও হাসলো। নিলয় কিছু বলেছে? কবে আসবে ক্যাম্পিং থেকে? হিয়াকে শুধালো সেরিন হক। হিয়া মনে মনে ভেঙচে কাটল। তাকে কি জানাবে? সেই লোকের আগামাথা কিছু জানে? আমি কিছু জানি না ফুপি। মেডিকেল গিয়ে দেখি দর্শন পাই কিনা তোমার সুপুত্রের। নাস্তা খেতে খেতেই বলল হিয়া। তার দেরি হয়ে যাচ্ছে, তাই তাড়াতাড়ি করার চেষ্টা করছে সে। কপাল কুঞ্চিত করল সেরিন হক। আমাকেও কি ভেঙে ভেঙে বলতে হবে মা ডাকা শোনার জন্য? হিয়া লজ্জা পেল। এতদিনের অভ্যাস এত তাড়াতাড়ি ভোলা যায়? আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ফু। ও সরি মা। হিয়ার দিকে চেয়ে হেসে ফেললেন শিরিন হক। ততক্ষণে হিয়া উঠে দাঁড়িয়েছে যাওয়ার জন্য। সাথে সাথে শিরিন হকও উঠলেন ওর সাথে। যেতে যেতে কয়েকটা সাবধানী বাণী শুনিয়ে দিলেন। এই যেমন সাবধানে যাবি, কোনো সমস্যা হলে নীলার কাছে যাবি, আসার আগে ড্রাইভারকে ফোন করবি, নিয়ে আসতে, আরও কত কী। হিয়া সবেতে আচ্ছা আচ্ছা করে গাড়িতে উঠে বসলো। এই গাড়িটা তার জন্যই বরাদ্দ মেডিকেলে আনা নেওয়ার জন্য। আজ 1 মাস হবে নীলার হসপিটালে ভর্তি হয়েছে হিয়া। তবে নীলার সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা হয় না বললেই চলে। সেই দিনকার ব্যবহারে রাগে কষ্টে এড়িয়েই চলে এই লোককে। অবশ্য তার রাগ অভিমান বোঝার সময় কয় এই লোকের। খেয়ে ছাতার মাথা করে আল্লাই মালম। মাসের 29 দিনই ব্যস্ত। হিয়ার মনে পড়ে গেল সেদিন রাতের কথা। 2 মাস আগে সেই প্রণয়াকাঙ্ক্ষিত রাতে ঘন্টা 2-1 হওয়ার পর নীলার কাছ থেকে ছাড়া না পেয়ে সে যখন কেঁদে কেটে বালিশ হয়ে যাচ্ছিল, নীলয় বিরক্ত হয়ে তখন তাকে ধমকে ধামকে রাখেনি। ধমকে ধামকে যখন ওয়াশরুমে গেল, সেই সময় রাগে দুঃখে হিয়া নিজের রুমে খুঁড়াতে খুঁড়াতে চলে এসেছিল। কেন সেদিন কেউ নেই, ওয়াশরুম থেকে বের হয়ে তাকে না দেখে খোঁজ করতে করতে তার কাছে আসতে পারলো না? উনি কি বোঝেনি হিয়া কষ্ট পেয়েছে, রাগ করেছে তার এই ব্যবহারে? ওনার কি সরি বলার উচিত ছিল না? উনি কি অবুঝ? কিসের সরি, কিসের কি? উল্টো তাকে দেখে এমন লুক দিয়েছে যেন সে ওনার কি নাকি হীরা জহরাতে চুরি করে ফেলেছে। অসভ্য বদলোক একটা। হিয়া এটাকে এখন একদম দেখতে চায় না। তবে বললেই কি আর হয়? এই লোক তাদের ক্লাস নেয় একটা। অবশ্য ভাবটা এমন ধরে যেন চেনেই না তাকে। থাক, না চিনলে নাই। ওনাকে চেনার জন্য তার কোন ঠেকা? কে উনি? যত সব গোন্ডা লাফাঙ্গা। মেডিকেলের সামনে নামিয়ে দিয়ে গেল গাড়িটা হিয়াকে। পরনে কালো কুর্তি, মাথায় কালো রঙা হিজাব বাঁধা। গেট পেরিয়ে ভিতরে ঢুকলো হিয়া। ব্যাগ থেকে মোবাইলটা বের করলো কাউকে কল করার জন্য। কিন্তু এর আগেই কেউ ধাম করে এসে পিঠে থাবা বসালো। কিছুটা আঁতকে উঠলো হিয়া, পর মুহূর্তেই ব্যথায় আ করে উঠল। হিয়ার বাচ্চা, কয়টা বাজে এসেছিস? এতক্ষণে তোর আসার সময় হলো? উফ, তাই বলি এরকম করে মারবি? ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল, চাষার পিঠটা আমার নাই করে দিল একদম। সরি রে, বেশি জোরে লেগে গিয়েছে? বুঝতে পারি নাই রে। আনত মুখে বলল মিশু। মিশুর চেহারায় দুঃখী ভাব দেখে নিজেকে স্বাভাবিক দেখালো হিয়া। আরে না, বেশি ব্যথা পাইনি, চল ক্লাস শুরু হয়ে যাবে এক্ষুনি। মিশুকে টেনে ক্লাসের দিকে হাঁটা দিল।
মেডিকেলে ভর্তি হওয়ার পরপরই মিশুর সাথে পরিচিত হয়েছে সে। মেয়েটা যেমন চঞ্চল দুষ্ট আবার তেমনি খুব আবেগী আবার সাহসীও বলা চলে। আপাতত এই পুরো মেডিকেল কলেজে এই মেয়েটাই তার সঙ্গী। এই কয়েকদিনের মধ্যেই তাদের বন্ধুত্ব বেশ জমে উঠেছে। প্রজেক্টরের মাধ্যমে ক্লাস চলছে। মিনিট 10 ভাইয়ের ক্লাস করিয়ে চলে গেলেন মুকিত স্যার। লোকটা অনেক প্রাণোজ্জ্বল, হাসি খুশি মানুষ। এরকম মানুষের ক্লাস করতেও ভালো লাগে। পড়ানোর ফাঁকে ফাঁকে একটু দুষ্টুমি করে সকলকে প্রাণোজ্জ্বল ডাকেন। একটু পরেই ঢুকলো তানজিনা তাসরিন ম্যাম। উনিও যথেষ্ট সুন্দর করে হাসি খুশিতে ক্লাস করিয়ে যান। হিয়ার খুব ভালো লাগে ওনাকে দেখলেই, যেন তাকিয়েই থাকতে মন চায়। তার ভাইটা যদি বিয়ে করে না ফেলতো তাহলে সে ঠিক এটাকে তার ভাইয়ের বউ করে নিত। তারপরে এই সুন্দর স্নিগ্ধ মুখটা অপলক দেখত নিজের ঘরের মধ্যে। কিন্তু এটা তো সম্ভব না। হিয়ার মনটা ছোট হয়ে এলো। মিশু কলই দিয়ে গুঁতা দিল হিয়ার কোমরে। কি হয়েছে? ধ্যান কোথায় তোর? ফিসফিস করে বলল মিশু। কিছু না, পরে বলবো। মিশুর মতো সেও ফিসফিস করে বলে ক্লাসে মনোযোগ দিল। ক্লাস শেষে ক্যান্টিনে গিয়ে বসলো হিয়ারা। হিয়ার শরীর খুব ক্লান্ত লাগছে। সে ক্যান্টিনের টেবিলেই হেড ডাউন করে বসলো। তাকে ক্লান্ত দেখে মিশু চিন্তিত হয়ে শুধালো, কি হয়েছে? শরীর খারাপ লাগছে? ঘুম পাচ্ছে আমার। মাথা তুলল হিয়া। হাই তুলে বলল কফি অর্ডার দিতে। তুই এত ঘুমাস কিভাবে বলতো? ঘুমের জন্য অ্যাওয়ার্ড দিলে তুই সেরা হতি রে। কুম্ভকর্ণ একটা। সবাই বলতো হিয়া ঘুমের জন্য সেরা রে। মিশু উঠে চলে গেল কফি আনতে। হিয়ার ইদানিং ঘুমই শেষ হয় না। বিছানায় বললেই নাই কি একটা অবস্থা। কফি হাতে এগিয়ে আসছে মিশু। হিয়ার দিকে একটা বাড়িয়ে দিয়ে আর একটা নিজে নিয়ে বসলো। দুই বান্ধবী মুখোমুখি হয়ে। কফিতে চুমুক দিতে দিতে মিশু তাকালো হিয়ার দিকে। ক্লাসে আবার তাজরিন ম্যামকে ভাইয়ের বউ বানানোর স্বপ্ন দেখছিলি না? চোখ ছোট ছোট করে শুধালো মিশু। মিশু যেমন হিয়ার উদাসীনতা আরও বাড়িয়ে দিল। সে বড় করে নিঃশ্বাস ফেলল। স্বপ্ন দেখলেই কি আর হবে বল? কিন্তু বিশ্বাস কর, ওনাকে দেখলে কেন জানি আমার তাকিয়ে থাকতে মন চায়। শোন, আমি না মেডিকেলের গ্রুপ থেকে একটা কথা জেনেছি কিছুদিন হবে। তোকে বলবো বলে বলা হয়নি আর। মাথাটা একটু এগিয়ে নিচু স্বরে ফিসফিস করে বলল মিশু। হিয়া উৎসুক হলো জানার জন্য। কি কথা বল বল। সেও একইভাবে ফিসফিস করে বলল, তুই জানিস নিলয় স্যার, আসিফ স্যার আর তাজরিন ম্যাম একই ব্যাচের। ওনারা খুব ভালো ফ্রেন্ড। আমি শুনেছি তাজরিন ম্যাম তার কোনো ব্যাচমেটের অপেক্ষায় এখনও সিঙ্গেল। অনেকে তো মনে করেন শি ইজ ইন লাভ উইথ নিলয় স্যার, বাট আমার কাছে তেমনটা মনে হয় না রে। একটু থেমে আবার বলল, নিলয় স্যারকে দেখিস না কেমন একটা মুডি ভাব নিয়ে থাকে? উনি আবার কাউকে ভালোবাসবে? আমার এটা বিশ্বাস হয় না। আর ওনার মতো একজন যদি কাউকে ভালোবাসে তাহলে আমাদের মতো হুড়পুরিদের মন ভেঙে যাবে না বল? তার চেয়ে বরং উনি সিঙ্গেলই থাকুক। কি বলিস? আমরা ওনাকে আমাদের ক্রাশের জায়গায় রেখে সাত আসমানে ভাসি। এই শেষের কথাটা খুব উৎফুল্লের সাথেই বলল মিশু। হিয়ার চোখ ছোট ছোট করে চেয়ে আছে মিশুর দিকে। তার আধা পাগল স্বামীটাকে নিয়ে এত টানাটানি কেন? আশ্চর্য। সে কি এখানে ওনাকে সিন্ধুকে তালা দিয়ে রাখবে নাকি? মিশুকে জানায়নি হিয়া তার আর নিলয়ের বিয়ের কথা। একজন সুনামধন্য ডক্টর প্লাস শিক্ষকের সাথে বিয়ের কথা চাইলেই কি ক্যাম্পাসে জানিয়ে দেওয়া যায়? তার ওপর মেডিকেলে ওনার যা চর্চা, কখন আবার কে তাকে বাঁকা চোখে দেখে কথা শোনাতে চলে আসে কে জানে। তার চেয়ে বরং না জানুক কেউই, এই ভালো। তবে তানসরিন ম্যামকে নিয়ে তার কোনো টানাপোড়েন নেই মনের মধ্যে। সে জানে রাগে বদমেজে যে যাই হোক তার নিলয় ভাইয়ের ভালোবাসার কোনো খাত নেই। নিশ্চুপে হিয়া কফি শেষ করলো। তার ঘুম ছুটে গিয়েছে কখনই। এদিকে মিশু হাজারটা বিষয় নিয়ে কথা বলেই যাচ্ছে নন স্টপ। এর কথা শুরু হয় ক দিয়ে, শেষ হয় 100 দিয়ে। সে ব্যাগ কাঁধে নিয়ে উঠল। তাকে দেখে মিশু উঠল, বাট কথা চলল। আরেকটা ক্লাস বাকি আছে, এটা করলেই শেষ। ক্লাসে ঢুকলো দুজন। তবে তারা বসতেই একজন এসে হিয়াকে ডেকে গেল। তাজরিন ম্যাম ডেকে পাঠিয়েছে হিয়াকে। হিয়া মিশু দুজনেই ভ্রু কুচকাল। তারপর একসাথে দুজনেই উঠে ম্যামের চেম্বারের দিকে হাঁটা দিল। মিশুকে বাইরে রেখে অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করলো হিয়া। মিসেস এহসান, সিট। আমাদের পিচ্ছি ভাবি। হিয়াকে দেখে হাস্যোজ্জ্বল মুখে বলল তাজরিন। হিয়ার চলন্ত পদচরণ থেমে গেল। অনাকাঙ্ক্ষিত এই সম্বোধনে হিয়ার হৃদয়ের গতিবেগ বেড়ে গেল।
কারো কাছ থেকে এরকম সম্বোধন পাওয়াই প্রথম তার জীবনে। সবচেয়ে বড় কথা, ম্যাম জানে তার সম্পর্কে। কি হলো বসো, দাঁড়িয়ে গেলে কেন? পা জোড়া টেনে ডেস্কের সামনে চড়ে বসলো হিয়া। আসসালামু আলাইকুম ম্যাম। আমায় ডেকেছিলেন? কথা জড়িয়ে আসছে হিয়ার বিনা কারণে। তাসরিন হাসলো হিয়ার অবস্থা দেখে। মেয়েটা নাজুক, তার একটু রসিকতায় কেমন নাজেহাল অবস্থা। এই মেয়েটা নীলয়কে সামলায় কিভাবে? কথাটা মাথায় আসতে আরেক দফা হাসতে মন চাইল তাসরিনের, কিন্তু সতর্ক হলো সে। যতই হোক তো স্টুডেন্ট হিয়া, বয়সের কত গ্যাপ, মেয়েটা ঘাবড়িয়ে যাবে। নীলয় এসেছে আজ সকালে ক্যাম্পেইন থেকে, জানো তুমি? ডানে বামে মাথা নাড়ালো হিয়া, অর্থাৎ সে জানে না। অসুস্থ হয়ে গিয়েছে ওখান থেকে আসার পরে। আসিফ অনেকটা অসুস্থ, তবে ও তো ট্রিটমেন্ট নিচ্ছে। কিন্তু নীলয়টা কথা শুনছেন না, অবশ্য ও কখনো শুনেও না। তুমি একটু গিয়ে দেখো তো। হিয়া যেন আকাশ থেকে পড়লো, ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? ওনার শরীর কি বেশি খারাপ? আরে রিল্যাক্স রিল্যাক্স, এত উত্তেজিত হয়েও না। পাহাড়ি অঞ্চলে ছিলে তো, তাই হয়তো ফ্লু বাঁধিয়েছে। কিন্তু ট্রিটমেন্টটা তো করতে হবে বলো। কিন্তু বান্দা কথা কানে নিলে তো। হিয়া সত্যি একটু শান্ত হলো, কিন্তু নীলার কাছে যেতে তার ইতস্তত লাগছে। তার হাত পা ঘামা শুরু করলো হঠাৎই। হিয়ার দোনামোনা বুঝতে পেরে তাজরিন আর একটু রসে রসে শোনালো হিয়াকে। পাহাড়ি অঞ্চলে ছিল জ্বর, ঠান্ডা, আবার চারদিকে ডেঙ্গুর যে প্রকোপ। আমাদের হসপিটালেই তো কত মানুষ আক্রান্ত হয়ে মা। আর বলতে দিল না হিয়া, চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে সে। আসছি ম্যাম। আসসালামু আলাইকুম। দ্রুত পদাচরণে বেরিয়ে গেল কেবিন থেকে। হিয়ার গমন পথে যে শব্দ করে হেসে উঠল মুখ থেকে। পিচ্চি মেয়ে একটা, বেচারি। নীলয়ের প্রণয়ে আটকাতে হলো মেয়েটাকে। পাগলটা মেয়েটাকে জ্বালিয়ে মারছে। নীলয়ের আর আসিফের ক্লোজ ফ্রেন্ড সে। তাদের জীবনের কোনো কিছুই কারো অজানা নয়। তাদের জীবন যেমন তেমন, নীলয়ের জন্যই তাদের সকলের জীবন তেনা তেনা। মোবাইল থেকে টুং করে শব্দ ভেসে আসলো। হাসি মুখে মোবাইলের পাওয়ার বাটন অন করলো তাসরিন। ডিসপ্লেতে ভেসে উঠল খুব পরিচিত কারো পোস্টের নোটিফিকেশন। হৃদয়ের ধুকপুকানি নিয়ে মোবাইল আনলক করলো তাসরিন। আবেগ অনুভূতির ক্ষেত্রে ত্রিশের যুবতীও বুঝে সেই ষোড়শই থাকে। Someone special is next to me. Everyone pray for us that very first to fulfill our love. দুর্জয় সাকিব। দুটি হাস্যোজ্জ্বল চেহারা স্ক্রিনে ভেসে আছে। তাসরিন দুজনকেই দেখল, বেশ মানিয়েছে একসাথে। সে কমেন্ট অপশনে গেল। হ্যাপি টু সি ইউ পুট টুগেদার সিনিয়র, বিউটিফুল কাপল, মাশাল্লাহ। মোবাইলটা এক প্রকার ছুঁড়ে ফেললো পাশে থাকা বেডে। দুই হাতে পুরো মুখ ঢেকে ফেললো। সে ভুলতে পারে না কেন এবার আর কাউকে রিজেক্ট করবে না, মনে মনে প্রতিজ্ঞা করলো তাসরিন। কেবিনের সামনে দাঁড়িয়ে আছে হিয়া, দরজায় নক করে। মিশুকে ওয়াশরুমে যাবে বলে এদিকে এসেছে সে। ক্লাস শুরু হওয়ার আগেই ক্লাসে উপস্থিত হবে বলে মিশুকে এক প্রকার ঠেলে ধাক্কে ক্লাসে পাঠিয়ে দিয়েছে সে। কামিং। ভেতর থেকে গম্ভীর স্বর ভেসে আসলো। হিয়া দরজা ঠেলে ভেতরে ঢুকলো। কতদিন পর নীলার সাথে যে কথা বলতে এসেছে, তার ভিতরে ভয়, দুশ্চিন্তা, অস্থিরতা সব একসাথেই কাজ করছে। নাজেহাল অবস্থা একদম। আপনার নাকি শরীর ভালো না? বাসায় জানি কেন? কাউকে তো জানালেনও না। তার বলাই অস্থিরতার আভাস পাওয়া যাচ্ছে। সমান তালে দুই হাত কচলাচ্ছে হিয়া। চেয়ারে হেলান দিয়ে মাথার উপর হাত দিয়ে প্রায় অর্ধ শোয়া হয়েছিল নিলয়। হিয়ার কথায় সোজা হয়ে বসে হিয়ার দিকে তাকালো। পা থেকে মাথা অব্দি স্ক্যান করলো হিয়াকে। আসলে এখানে কি? আচ্ছা, সে যে প্রশ্ন করলো, এটা কি তার উত্তর হলো? এতদিন পর দেখা হলো, কোনো মানুষ কি তার ভালোবাসার মানুষের সাথে এইভাবে কথা বলে? এই লোকটা কি এই জীবনে শুধরাবে না? তাসরিন ম্যাম কি বোঝে তাকে এখানে আসতে বললো আল্লাহ মারো। অবশ্য উনি না বললেও সে একবার হলেও উঁকি ঝুঁকি মেরে দেখে যেত। সে কি পাশান নাকি ওনার মতো? আছে ক্লাস। আপনার শরীর ভালো না শুনলাম, ওষুধ খেয়েছেন? তোকে বলতে হবে ওষুধ খেয়েছি নাকি খাইনি? আরে আউল ফাউল কথা কে বলে তোকে? আমি সুস্থ আছি, জ্ঞান জ্ঞান না করে ক্লাসে যা। হিয়া বড় করে নিঃশ্বাস ছাড়ল। এই ঘাড়তারা লোক এই জীবনে শুধরাবে না। সে বিরক্ত হয়ে জিজ্ঞেস করলো, আপনি কি সারা জীবন এরকমই থেকে যাবেন? কিরকম? নির্লিপ্ত কণ্ঠে শুধালো নিলয়। সবসময় এইরকমই রসকসহীন কাঠখোট্টাই থেকে যাবেন? বেডে তো কাঁদতে কাঁদতে মরে যাস, আর কত রসকস লাগবে? কপালে ভাঁজ ফেলে নিলয় দিকে তাকালো হিয়া। বেড? রসকস? চোখ বড় বড় করে উল্টো ঘুরে বেরিয়ে আসলো হিয়া।
তার কান গাল গরম হয়ে গেছে। আস্তাক ফিরুল্লাহ। সে কেন এসেছিল এখানে? একটা মানুষ এতটা ঠোঁট কাটা হয় কিভাবে? ঘড়িতে রাত প্রায় 12টা বাজে। চারিধার তিমিরে ঢাকা অন্ধকার, নিস্তব্ধতায় ঘেরা। তবে ইহসান ভিলার অভ্যন্তরে জলজল করে আলো জ্বলছে দোতলার একটি বিলাসবহুল রুমে। সেখানে উপস্থিত হিয়া আর শিরিন হক, দুজনেই চিন্তিত, ঘাবড়ানো, আতঙ্কিত। অসুস্থ না বলেও বাড়িতে এসে জ্বরের তোপে নিলয়ের অবস্থা বেগতিক। হিয়া আগেই জানিয়েছিল নিলয়ের অসুস্থতার কথা শিরিন হককে। খোঁজ নিতে এসে দেখে ছেলের জ্বরে গা পুড়ে যাচ্ছে, সমস্ত শরীর কেমন লাল হয়ে আছে। পাশে থাকা হিয়া দেখে আতঙ্কিত হলো অনেক। নিলয়কে এতটা অসুস্থ দেখা তার জন্য এই প্রথম। শিরিন হকও ভালো বিচলিত হলেন। তার ছেলে সহজে অসুস্থ হয় না, আবার হলে অনেক দিন ভোগে। সেই রাত 9টা থেকে সকলে নিলয়ের রুমে উপস্থিত। তাদের হাজার বলেও নিলয় এখান থেকে সরাতে পারেনি। সব সময় কি ওর কথা শুনতে হবে নাকি? কোনো বাধ্যবাধকতা আছে? জোর করেই ওষুধ খাইয়েছে নিলয়কে। এখন সে ঘুমে। জ্বরও কমেছে আস্তে আস্তে। জয়নাল ইহসান এতক্ষণ এদিকেই ছিলেন। কিছুক্ষণ আগেই রুমে গিয়েছে ভদ্রলোক। শিরিন হক হাই প্রেশারের রুগী, তাকেও বলে কয়ে পাঠিয়ে দিয়েছে এইমাত্র হিয়া। পাছে না আবার উনি অসুস্থ হয়ে যান। সে আছে, সে খেয়াল রাখবে নিলয়। এই কথা বলে আশ্বস্ত করে শিরিন হককে পাঠিয়ে দেয় হিয়া। ঘড়ির দিকে তাকালো হিয়া। 12:22। নিলয়ের কপালে হাত ছোঁয়ালো। জ্বর প্রায় নেই, তাও পাশে থাকা পানির পাত্র হাতে ছোট ভেজা রুমালটা নিলয়ের কপালে দিল। উঠে গিয়ে লাইট নিভিয়ে আসলো সে ড্রিম লাইট অন করে। আবারও বসলো নিলয়ের শিয়রের মাথার কাছেই বিছানায় উঠে। নিলয়ের জ্বর কমার সাথে সাথে হিয়ার চোখে মুখের দুশ্চিন্তাও কমছে আস্তে আস্তে। লোকটা কত অসুস্থ ছিল, তাও কিভাবে নিজেকে ঠিক দেখালো। বারবার হাই তুলছে হিয়া। ঘুমে তার অবস্থা নাজেহাল। সে এমনিতেই ঘুমের কুমির, তার উপর রাত বাজে 12:30। আর সজাগ থাকা সম্ভব? কিন্তু তাকে থাকতে হবে। তার নিলয় ভাই থুকু, তার অতি প্রিয় অপ্রিয় নির্লজ্জ ঠোঁট কাটা স্বামী অসুস্থ। সে কীভাবে ঘুমাতে পারে এখন? ইহা একটি অসম্ভব কথা। সে ঘুমাবে না মানে সে ঘুমাতে পারবেই না। বিছানা থেকে উঠল হিয়া। মিনিট 10 সারা ঘর পায়চারি করলো। একটু সেদিনকার কথা বুক শেলফটার কাছে গেল। আবছা আলোয় প্রায় অর্ধেক ইংলিশ বই নজরে পড়ল তার। মুখ কুচকালো হিয়া। কি না কি বই পড়ে এই লোক যত সব। সে ঘুরে এসে আবারও খাটে উঠে বসলো নিলয়ের পাশে। একটু মোবাইল স্ক্রল করলো। না, আর এভাবে থাকা যাচ্ছে না। সে কোলের ওপর একটা বালিশ নিয়ে সেখানে মাথা ঠেকালো। কখন ঘুমিয়ে গেল বলতেও পারল না। নীলার ঘুম ভাঙলো পানির তৃষ্ণায়। মাথা ভার লাগছে, শরীর ম্যাজ করছে। চোখ মুখ কুচকে শরীর নাড়ানোর চেষ্টা করলো, কিন্তু বুকের বাঁ পাশে ভারী কিছু অনুভূত হলো। কুচকে রাখা মুখের চোখ জোড়া খুলল নিলয়। বাঁ পাশে তাকাতেই নজরে আসলো হিয়া ঘুমিয়ে আছে বসে, তবে মাথাটা নিলয়ের বুকের ওপর ঠেকানো। কোলে এখনও একখানা বালিশ উপস্থিত। এভাবে ঘুমিয়ে আছে কেন? বিছানায় জায়গার অভাব? বালিশের পাশ হাতড়ে মোবাইল বের করলো নিলয়। 2:35 বাজে। আবার রেখে দিল মোবাইলটা। ফুস করে নিঃশ্বাস ছাড়ল সে। হিয়ার মাথাটা আলগা করে পাঁজর থেকে বাহুতে আনলো টেনে। আর এক হাতে কোল থেকে বালিশটা ছুঁড়ে ফেললো কোথায় কে জানে। আবছা নিয়ন আলোয় অপলক তাকিয়ে রইল ঘুমন্ত মুখটার দিকে। ঘুমের ঘোরে নিলয়কে পেঁচিয়ে ধরেছে হিয়া। মাথা ঠেকেছে বাহু হতে কাঁধের ওপরে, হাত কোমরে, এক পা পায়ের ওপরে। নিলয় যেন হিয়ার মানুষরূপী কোল বালিশ। তার কোনো দিক বেদিক খেয়াল নেই। আর ঘুম তো ঘুমে মরা সমান, সেখানে আবার কিসের দিক বেদিক। নিলয় বাঁ হাতে পেঁচিয়ে ধরল হিয়ার পিঠ আর কোমর। ঠোঁট চাপলো হিয়ার মাথায়, চোখ জোড়া বন্ধ। এভাবে কাটলো আধা ঘন্টা খানিক সময়। হিয়ার মাথাটা বালিশে শুইয়ে নিজেকে ছাড়ালো নিলয়। উঠে বেডসাইড টেবিল থেকে পানি খেলো একটু। আবার ঘুমে এক পলক হিয়ার দিকে তাকালো। উঠে ওয়াশরুমের দিকে পা বাড়ালো নিলয়। একটা শাওয়ারের প্রয়োজন, শরীর ম্যাচ করছে। ওঠ, ভন্ডেমে অন্য জায়গায় করিস। এই ডক্টর নীলয় হাসানের সাথে না। তোর হার্টবিট ফাস্ট চলার কারণ আমি বলছি। দরজা লাগানোর শব্দ হলো। পরপর পানি ছাড়া লাফ দিয়ে উঠে বসলো হিয়া। ধরা পড়ে গেল। 2 হাতে মুখের সামনে থেকে চুলগুলো সরালো। ওয়াশরুমের দরজার দিকে তাকালো একবার। এই লোকটা এত চালাক কেন? রাগে লজ্জায় বিছানায় একটু পা ছোড়াছুড়ি করলো। তারপর উঠে দরজা খুলে এক দৌড় রুমে। এখানে আর থাকা যাবে না। সপ্তাহ লাগিয়ে পুরোপুরি সুস্থ হলো নীলয়। আজ সন্ধ্যায় ইহসান ভিলায় অন্যরকম এক আমেজ। অনাকাঙ্ক্ষিত অতিথিদের নিয়ে ব্যস্ত সকলে। শিরিন হক হাসি খুশি কথা বলছে মিসেস আফরোজা বেগমের সাথে। ওনার ছোট যা রুজিনা বেগমও আছে সাথে। পাশে আসিফ আর নিলয় বসা।
তারা ব্যস্ত তাদের নিজস্ব আলাপে। হরেক রকমের নাস্তার পথ সামনে, কিন্তু সকলেই কথায় ব্যস্ত। হিয়া আর জাইমা দাঁড়িয়ে আছে কিচেন রুমে। জাইমা চেনে ওনাদের, আসিফ আর রাকিবের মা ওনারা দুজন। ইহসান বাড়ির বিভিন্ন অকেশনেই ওনারা সদা উপস্থিত থাকে, তাই না চেনার কোনো বিষয় না। জাইমা থেকে পরিচিতি শুনে হিয়া বিজ্ঞদের মতো মাথা নাড়ালো, মানে সে একদম সব বুঝে গিয়েছে, চিনে ফেলেছে এমন একটা ভাব। এই তোমরা এখানে কি করো? জাইমা আপু, তুমি আমার সাথে দেখাও তো করলে না। বাচ্চা বাচ্চা কণ্ঠে কেউ একজন বলতে বলতে কিচেনের দিকে আসলো। আরে আরও যে কেমন আছো পিচ্ছি? ব্যস্ততায় যেতে পারিনি ওইদিকে বোন, এইমাত্রই যেতাম তোমার কাছে। থাক হয়েছে, এখন আমি এসেছি না, কত কথাই বলবে। মুখ ভেঙালো আরুষি। জাইমা এসে আরুষির থুতনি চেপে ধরল। আরে পাকা বুড়ি, সত্যি আপু ব্যস্ত ছিলাম। এদিকে তাকাও, এ দেখো তোমার নিলয় ভাইয়ার বউ। জিজ্ঞেস করো, তোমাদের কথাই বলছিলাম ওকে। হিয়ার দিকে নজর দিল আরুষি, খুশিতে কত হয়ে হীরার কাছে গেল। তুমি নিলয় ভাইয়ার বউ? আসো আসো, তোমার সাথে পরিচিত হই। আমি তোমার পিচ্চি ননদিনী আরুষি আশফাক, সিস্টার অফ আসিফ আশফাক। হিয়াকে টানতে টানতে দোতলার দিকে নিয়ে গেল আরুষি। পিছনে জাইমাকে সাথে আসতে বলছে। এই মেয়েটা এত আদুরে, এত মিষ্টি, সারাদিন পাখির মতো কিচিরমিচির করতে থাকে আশেপাশে। ভাবি, আমরা একটা আবদার নিয়ে এই বাসায় এসেছি আজ, দয়া করে আমাদের ফিরিয়ে দিবেন না? অত্যন্ত বিনীত স্বরে বলল আফরোজা বেগম। ভ্রু কুচকাল শিরিন হক। কিসের আবদার? তবে চেহারায় তা প্রকাশ করলেন না। কিসের আবদার ভাবি? আমাদের সাধ্যে থাকলে কখনোই আপনাকে ফিরিয়ে দিব না ভাবি। আপনাদের বাড়ির মেয়েটাকে চাই আমাদের। জাইমাকে আমাদের বাড়ির পুত্রবধূ করার আবদার নিয়ে এসেছি আমরা আজ। প্লিজ ফিরিয়ে দিবেন না আমাদের। পাশে থাকা রোজিনা বেগম বললেন এই কথা। শিরিন হক যেন বিস্মিত হলেন। জাইমাকে চাচ্ছে ওনারা, তাও আশফাক বাড়ির বউ হিসেবে? তিনি বিস্ময়ের রেশ কাটিয়ে জিজ্ঞেস করলেন, রাকিবের জন্য ভাবি? আমি ঠিক বুঝতে পারছি না। শব্দ করে হেসে উঠলেন দুই যা মিলে। না ভাবি, আমার গাধাটার জন্য নিয়ে যাব। গাধাটার নাকি মনে ধরেছে মেয়েটাকে। আমাদের একবারও বলেনি মুখ ফুটে, জানেন? সেই কবে থেকে বলছি বিয়ে কর বিয়ে কর, কে শুনে কার কথা? রাকিব না বললে তো জানতেই পারতাম না। যার পরে নয় অবাক হলেন শিরিন হক। আসিফের পছন্দ জাইমাকে, অনেক আগে থেকেই চেনে আসিফকে তারা। জাইমার জন্য এরকম ছেলে শোনায় সোহাগা যেন। তিনি খুব খুশি হলেন। জমিলা বেগমকে ডেকে এই কথা জানাতে তিনিও ভারী বিস্মিত হলেন। অতঃপর জয়নাল এহসান আসলে আলোচনা করে জানাবেন বলে এই বিষয়ে এখানেই স্থগিত করলেন তারা। অন্য আলাপে মত্ত হলেন চারজন মিলে। সোফা থেকে একটা কুশন ছুঁড়ে মারল নিলয় আসিফের উপরে। তোকে বলেছি না ওর বিষয়ে কোনো কথা বলবি না? বলেছি তো, শুধু নিয়ে চলে যাচ্ছি নাকি? আজব তো। খালি তুই স্বপ্নে দেখে দেখা আমাকে এটা তুই। তারপর হয়েছে ভাই, হয়েছে। তোর এইসব আর শুনতে চাই না আমি। তুই ভালো হবি কবে বলতো? আমি ভালোই। দেখছি তার নমুনা। সত্যি করে বলো তো, ওই দিনের পর মেয়েটাকে আর মেরেছিলে? তোর দ্বারা সব সম্ভব, অসম্ভবের কিচ্ছু না। তোকে বলতে হবে? আমাদের মধ্যে কোনো ইন্টারফেয়ারেন্স আমার একদম পছন্দ না। বেশি করবি তো বিয়ে ক্যান্সেল করে দেবো একদম। হ্যাঁ, পেয়েছিস একটা হুমকি। বিশ্বাস কর, বিয়ে করে আগে এটাকে একটা কড়া করে মার দিব, তারপর বাকি সব। নাকে দড়ি দিয়ে যা ঘোরানো। আর বলতে পারল না আসিফ। কলার চেপে ধরেছে নিলয় তার। আবার বল, আমার বোনকে মায়ের মনে রাখবি। ওই বাড়ির ডক্টর কেউ না হলেও আত্মার সম্পর্কে আমাদের ওর সাথে। মাইন্ডেড। চোখ পাকিয়ে বলল নিলয়। ছাড় ভাই, সব সময় কিছু হলে কলার চেপে ধরিস কেন? তোর পোড়া 5 টাকা খেয়ে ফেলেছি নাকি? উফ। ছেড়ে দিল নিলয় আসিফের কলার ঝাঁকালো আসিফ। কিছু হলেই কলার চেপে ধরে পাগলটা। যত সব ছাগল পাগল কাজ কারবার। তোর আত্মার সম্পর্কের বোনকে কিছুই করব না, কিছুই বলবো না। বিয়ে করে শোপিস করে শোকেসে সাজিয়ে রাখবো, ঠিক আছে? আবার তোর মতো বউকে আরেক রুমে রেখে উপোস করলেও পারি। কি বলিস? আমারটা আমি জানি উপোস নাকি ভোজ তার।
ঠোঁটের বাগে এক ধরনের নির্লজ্জ হাসি, সামনের চুলগুলো হাতে ঠেলে পিছনে নিল নিলয়। আসিফ তাকিয়ে আছে সন্ধিহান চোখে। তুই তো মেরে ধরেই কুল পাস না, তোর দ্বারা আর কি আশা করা যায়? শাআল্লাহ নিরামিষ। সুমন্দি হয় তোর বেটা, 2 দিন পর আঙ্কেল ডাক শুনবি। এখন আমার রুম থেকে বের হ তুই। নিলয় চলে যাচ্ছে রুমের বাইরে, তার পিছে পিছে আসিফও যাচ্ছে। এই তুই আবার বাসর টাসর সেরে ফেলিসনি তো আমার আগে? অবশ্য তোর এতদিনে বাবা ডাক শুনে ফেলার কথা। তুই তো ধৈর্যের মূর্তি প্রতীক রে। সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল আসিফ আর নিলয়। এদিকে করিডোরের এক কোণে দাঁড়িয়ে সেই পথে চোখ ছোট ছোট করে চেয়ে আছে হিয়া। কে ধৈর্যবান? তাহলে এই পৃথিবীর অধৈর্যবান লোককে দেখা কেউ আমায়? আমি ছাড়া এই তামাম দুনিয়ায় কেউ জানে এই লোকটা ঠিক কতটা বেপরোয়া, কন্ট্রোললেস? হিয়ার শরীর দিন দিন আরও কাহিল লাগছে, কেমন যেন ক্লান্তি ক্লান্তি লাগে সারাক্ষণ। চোখ বুঝলেই ঘুমের দেশে পাড়ি দেয় সে। তার শরীরের এই অবস্থার কারণ তার অজানা। শরীর কেমন যেন ভেঙে ভেঙে আসে। দুপুরের টাইমে গোসল খাওয়া বাদ দিয়ে বিছানায় গড়াগড়ি করছে হিয়া। তার কিছুই ভালো লাগছে না। মেডিকেলেও যায়নি এই কারণে, কারণ আরও একটা অবশ্য আছে। তারা আজকে টুকিটাকি মার্কেট করার জন্য যাবে বাইরে, জাইমা আপুর জন্য টুকটাক কেনাকাটা করতে আর কি। সে অবাকই হয়েছিল আসিফের সাথে জাইমার বিয়ের কথা শুনে। এতদিনে এখানে থাকায় আসিফকে একটু ভালোই চিনেছে। মাঝে মধ্যে বাড়িতে আসলে জাইমা আপুর টুকটাক খোঁজ খবর নিতেও দেখেছে। অবশ্য তার একটু অন্যরকমই লেগেছিল তখন, তবে এখন সব ক্লিয়ার। আর সে বেশ খুশিও। তার খুশি আরও দ্বিগুণ হয়েছে যখন জেনেছে বিয়ের পরও জাইমা আপু এখানেই থাকবে। আপুর 2য় বর্ষের বার্ষিক পরীক্ষা শেষ হলে তারপর ও বাড়ি নিয়ে যাবে। এখন আপাতত কাবিন করিয়েই রাখা হবে। আসিফ ভাইয়ার নাকি এই আর্জি, জাইমা আপু চলে গেলে সে খুব একা হয়ে যাবে। কার সাথেই বা সময় কাটাবে তখন? জাইমার বিয়ের কথা শুনে হিয়া যখন দুঃখ বিলাস করছিল তখন হঠাৎ করেই জাইমাকে ডেকে পাঠিয়েছিল নিলয়। জাইমা নিলয়ের রুমে যখন আসলো, হিয়া তখন দরজায় দাঁড়িয়ে। কত কিছুই বুঝালো জাইমাকে নিলয়। জাইমাও বেশ উজ্জ্বল চিকচিক করা চোখ মুখ নিয়ে বেরিয়েছিল রুম থেকে। হিয়া দরজায় থেকেও তেমন কিছু বুঝতে পারেনি, তবে বেশ বুঝেছিল জাইমা আপুকে নিশ্চয়ই কোনো জ্ঞানবাণী দান করছে হয়তো। এই লোক রাগারাগি করা ছাড়াও জ্ঞানবাণী দান করতে পারে? বাবা, রাগী বাবা থেকে জ্ঞান বাবা! ভালোই, সকলের সাথেই সাধু, তার বেলায় সব অসাধু। ফোনের রিংটনের শব্দে ধ্যান ভাঙল হিয়ার। দেখল মিশুর কল। শোয়া থেকে উঠে বসলো হিয়া। কল রিসিভ করে কানে ধরার আগেই মিশুর কথা কানে আসছে। কিরে, আজ মেডিকেলে যাসনি তুই, তাই না? নিশ্চয়ই পড়ে পড়ে ঘুমাচ্ছিস। এরকম করলে তোকে ঠিক ধরে বিয়ে দিয়ে দিবে, দেখিস। আচ্ছা দিলে দিবে, তুই এসে দাওয়াত খেয়ে যাস, ঠিক আছে? এখন বল, এই সময় কল দিলি তুই মেডিকেলে যাসনি আজকে? ক্লাস নেই এখন? না, যাইনি, আজকে হসপিটালে এসেছি। কেন, কি হয়েছে? তুই কি অসুস্থ? কি হলো হঠাৎ? আরে থাম, বলতে তো দিবি নাকি? আমি না, আপু অসুস্থ। ভাইয়া তো দেশে নেই, তাই আমি নিয়ে এসেছি সাথে করে। কি হয়েছে আপুর? কনসিভ করেছে, ফার্স্ট ট্রাইমেস্টার চলছে। খুব উইক হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া করতে পারে না একদম। ডক্টর স্যালাইন নিতে বলল, তাই স্যালাইন নিচ্ছে। আর কি, আমি পাশে বসে আছি। ভাবলাম তোকে একটু কল করা যাক। ও, আমি তো ভাবলাম হঠাৎ কি হলো। যাক, ভালো, শুনে খুশি হলাম, আলহামদুলিল্লাহ। আপুর জন্য অনেক শুভকামনা রইল। আচ্ছা মিশু, রাখি এখন, হ্যাঁ? পরে কথা হবে। মিশুকে কিছু বলতে না দিয়ে কল কেটে দিল হিয়া। মোবাইলে ডেট সময় 2ই দেখল। এসির নিচেও হিয়ার নাক মুখ ঘামা শুরু করলো। মনে মনে কিছু কষল। তার হাঁসফাঁস আরও বেড়ে গেল তাতে। চুলগুলো হাত খোপা করে পা ছোড়া টেনে ওয়াশরুমে গেল। তার এমন লাগছে কেন? বিকেলে কেনাকাটা করতে বের হলো হিয়া আর জাইমা। সাথে শিরিন হক আর জমিলা বেগমও আছেন। বাড়ির গাড়ি বের করা হলো, সকলে উঠল তাতে। কেনাকাটা করতে করতে সন্ধ্যা গড়ালো, তাও এদের কেনাকাটা আর শেষ হয়নি এখনও। কেনাকাটার এক ফাঁকে সকলের ব্যস্ততায় কাউকে না বলে হিয়া ছুটল ফার্মেসির দোকানে। প্রয়োজনীয় জিনিস কিনে রাস্তা বের হতে গেলে কোথা থেকে এক বাইক ছুটে আসলো তুমুল গতিতে। প্রবল বেগে হাত টেনে
টান পড়ল হিয়ার। ভয়ে আতঙ্কে চিৎকার করে উঠল। সে চোখগুলো খিঁচে বন্ধ করে রেখেছে। চোখ খুলে সামনে তাকালো হিয়া। নিলয় দাঁড়িয়ে সামনে জোরে জোরে শ্বাস নিচ্ছে। এক হাত দিয়ে হিয়ার বাহু চেপে ধরা। নিলয় থুতনি কাঁপছে, ডান হাতটা উঠালো। নিলয়কে হাত তুলতে দেখে আবারও চোখ খিঁচে বন্ধ করে ফেলল হিয়া। তার গালে এই বুঝে দাবাং মার্কা চর টর পড়ল বলে, কিন্তু না, তেমন কিছুই হলো না। নিলয়ের বাহুতে বন্ধনী হলো হিয়া। নিলয়ের হাটের ধরফরানি টের পাচ্ছে সে। আজকের বর যদি তুই আর বের হোস আমি ব্যতীত, আই সোয়ার তোকে আমার এই 2 হাতে পিস পিস করে কেটে নর্দমায় ফেলবো। শক্ত ঢোক গিলল হিয়া। তাকে হাত টেনে গাড়ির দিকে নিয়ে যাচ্ছে নিলয়। ভাগ্যিস সে এসেছিল, কি হতো এখন? গাড়িতে এক প্রকার ছুঁড়ে ফেললো হিয়াকে নিলয়। সজোরে দরজা লাগিয়ে অপর পাশে ড্রাইভিং সিটে গিয়ে বসলো। গাড়ি স্টার্ট করে জাইমার ফোনে কল করলো। 5 মিনিটের মধ্যে গাড়িতে উঠবে। যা কেনা হয়েছে হয়েছে, আর কিচ্ছু প্রয়োজন নেই। নেই মানে নেই। প্রয়োজনে পুরো শপিং মল বাড়িতে পাঠিয়ে দেব। আধ ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছাবে তোরা। ভাই, হিয়া নেই আমাদের সাথে, ও কোথায় যেন গিয়েছে। ও আমার সাথে, তোরা যা বাসায়, আমি ওকে নিয়ে যাচ্ছি। কিয়ৎক্ষণ পর গাড়ি থামালো রাস্তার একপাশে নিলয়। হিয়ার দিকে তাকালো শক্ত চোখে। কতবার বলি সাবধানে থাকবি? বল, আর কতবার বলতে হবে এটা? কয়েকদিন আগের ঘটনা বলে গেছিস? আমার কথাতে এত অবদ্ধতা কেন তোর? বল আমায় কেন? দাঁতে দাঁত চেপে বলল নিলয়, এক হাতে হিয়ার থুতনি চেপে ধরা। ছাড়ো, লাগছে আমার। নিলয়ের হাত ছাড়ালো থুতনি থেকে হিয়া। জোরে জোরে হাঁপাচ্ছে সে। আমি জানতাম এরকম হবে, জানলে কি আর আসতাম নাকি? হাজারবার বলা হয় আমাদের শত্রুর অভাব নেই, একা কোথাও না যেতে। কানে যায় না তোর? গ্রামে গিয়েছিল না জেদ ধরে? কি হয়েছিল বলে গেছিস? সবাই ওখানে, তোর এদিকে কি একা একা? অ্যান্সার মি। ও একটু প্রয়োজন ছিল। আমতা আমতা করছে হিয়া। এদিকে তোর কি প্রয়োজন? ক্লিয়ার কাট অ্যান্সার দে। ফার্মাসিতে গিয়েছিলাম একটু। কাঁধের ছোট্ট ব্যাগটা শক্ত করে ধরল হিয়া। ওখানে কি প্রয়োজন থাকতে পারে তোর? তোর মতো আম্মক পেয়েছিস আমাকে? প্যাড আনতে গিয়েছিলাম। থামবেন এবার দয়া করে আপনি? নিলয়কে থামাতে আচমকায় এই কথা বলে ফেলল হিয়া। লজ্জায় জিভ কামড়ে চোখ খিঁচল সে। যতই তাদের সম্পর্ক হোক, ততটাও স্বাভাবিক তো হয়নি এখনো। এটার জন্য তোর যেতে হবে কেন? আমি মরে গিয়েছি? হিয়ার মাথায় সজোরে চাপড় মারল নিলয়। উফ! মাথা ডলে নিলয় থেকে চোখ পাকিয়ে তাকালো হিয়া। আপনার মতো নির্লজ্জ আমি এসব বলতে যাবো আপনাকে? আচ্ছা, 3 বারে এখনো নির্লজ্জ বানাতে পারলাম না তোকে। আসিস, আজ রাতে আবার নির্লজ্জের প্রসেসিংয়ে নামবো তোকে। যা। মাথা ঘুরিয়ে বাইরে তাকালো হিয়া। এদিকে গাড়ি স্টার্ট করে ড্রাইভিংয়ে নজর দিল নিলয়। এটাই যেন লাস্ট বার হয় যে তুই আমার অবাধ্য হয়েছিস। হিয়া, আমি আর ওয়ার্ন করবো না তোকে। গট ইট? জড়সড় হয়ে মাথাটা নিচে ঝুঁকালো হিয়া। সে সত্যি আর অবাধ্য হবে না নিলয়। মনে মনে এটাই প্রতিজ্ঞা করলো সে। কিন্তু কতই তো এমন করলো, কিসের কি সব ভুলে খেয়ে বসে থাকে এই মেয়ে। হিয়াকে বাড়ি নামিয়ে নিলয় গাড়ি নিয়ে ছুটছে কোথায় যেন। হিয়াকে কিছু জিজ্ঞেস করারও অবকাশ দেয়নি। এখন রাত 10টা বেজে গিয়েছে। শপিং করার সকল জিনিসপত্র গুছিয়ে খাবার খেতে বসেছে হিয়া। কোথায় গিয়েছিল, কিভাবে দেখা হলো নিলয়ের সাথে, এইসব নিয়েই প্রশ্ন উত্তর পর্ব চলছে আর খাবার খাচ্ছে সকলে। স্বনামধন্য এক রেস্টুরেন্টের প্রাইভেট স্পেসে মুখোমুখি বসে আছে 2 ব্যক্তি। একজনের চোখে মুখে গম্ভীরতা, তীক্ষ্ণতা হলেও আরেকজনের মুখ বেশ স্বাভাবিক, বরং মুখে পৈশাচিক হাসি। কি রে, জরুরি তলব? আবার কিছু হলো নাকি? আমি ভাই ভালো হয়ে গিয়েছি, বিশ্বাস কর তোর ভয়ে। কেমন হেয়ালি স্বরে বলল শাহ। মজা নিচ্ছে সে। শান্ত চোখে তাকিয়ে আছে নিলয়। হাতের রগগুলো ফুলে উঠেছে। তীক্ষ্ণ চোয়ালারও দাঁড়ালো হলো। আজব, মন ব্রত করছিস নাকি? তোর বাসা থেকে কে কখন শপিংয়ে নাকি কোথায় বের হয় আমি জেনে বসে থাকি নাকি? কিছু হলি আমি সন্দেহ করার কারণ কি? এখনো নিশ্চুপ নিলয়। ভোবা হয়ে গেলি নাকি? এরকম হলে তো তোর বউটাকে আমার নিয়ে আসতে। আর বলতে পারল না শাহ। ঝটকায় কাছে টেবিলে সাজিয়ে রাখা ছুরিটা শায়ের গলায় চেপে ধরেছে নিলয়। আর একবার, জাস্ট একবার, আই উইল ফিনিশ ইউ বাই মাই ওন হ্যান্ডস, বাস্টার্ড। আরেকটু চেপে ধরলো ছুরিটা গলায়। রক্ত বের হচ্ছে। বাইরে থেকে রকিব দৌড়ে দরজা খুলে ভিতরে ঢুকে নিলয়কে জোর করে ছাড়িয়ে আনলো শাহ থেকে।
অনবরত কাশছে সা। তাদের লোক দিয়ে ততক্ষণে প্রাইভেট রুম ফিল আপ। স্বাভাবিক হয়ে বেয়ে পড়া রক্তটা মুছে নিলয়ের দিকে তাকালো সা। দেখবো তুই কি বাল ফালাইতে পারিস। এই শাহ কল মি শাহ বন্ধু, ওনলি শাহ। মাই ফুট হারামি। আবারও তেড়ে যেতে নিল নিলয়, কিন্তু রকিব সহ সকলে আটকে দিল তাকে। দূরে দাঁড়িয়ে ঠোঁট বাঁকিয়ে হাসছে সা। নিলয়ের চোখে চোখ রেখে থুতু ফেলল নিচে। শরীরের রক্তগুলো টকবক করে উঠল নিলয়ের। ঝড়ের বেগেই সকলকে ছাড়িয়ে ছুরিটা গেঁথে দিল শাহের উরুতে। আর্তনাদ করে মেঝেতে লুটিয়ে পড়ল সা। মুহূর্তেই চারিদিকে কেমন ধস্তাধস্তি লেগে গেল। রেস্টুরেন্টের অবস্থা বেগতিক। টেবিল চেয়ার কাঁচ ভেঙে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে। কর্তৃপক্ষ সাথে সাথে পুলিশকে জানাতে জানাতে মিডিয়া হাজির। লাইভ টেলিকাস্ট শুরু হয়ে গেল সাথে সাথে। ফোনে খবর পেয়ে শিরিন হক দৌড়ে ডাইনিং থেকে ড্রয়িং রুমে এসে টিভি অন করলেন। ওনার পিছু পিছু সকলে এসে হাজির। টিভি স্ক্রিনে হট্টগোল ভেসে উঠছে। বডিগার্ড, পুলিশ আরও লোকজন মিলে সকলকে থামানোর চেষ্টা করছে। নিলয় দেখল কয়েক মুহূর্তের জন্য, সাথে সাথে চিৎকার করে উঠল সকলে। থরথর করে কাঁপছে হিয়া, শরীরের শক্তি যেন সব লোক পেল। পা ভেঙে বসে পড়ল ফ্লোরে। শিরিন হক এসে জাপটে ধরল হিয়াকে। দুজনেই কান্না করছে, কিন্তু হিয়ার কান্নায় চারিপাশ ভারী হয়ে আসছে। ওকে এইভাবে কাঁদতে দেখে সকলে কান্না গেলে ওকে শান্ত করার চেষ্টা করলো। বাইরে গাড়ির শব্দ পাওয়া যাচ্ছে। সকলকে ফেলে হিয়া দৌড়ে বের হলো সদর দরজা দিয়ে। এহসান ভিলার গেট পেরিয়ে পরপর 3টে গাড়ি ঢুকলো ভিতরে। গাড়ি হতে জয়নাল, এহসান সহ আরও অনেকেই বের হলেন। বডিগার্ডও আছে পাশে। নিলয় নামলো পিছনের গাড়ি থেকে, তার সাথে রকিব। দুজনেরই গা রক্তে রঞ্জিত, কিন্তু শরীরের যন্ত্রণা প্রকাশে তারা অনিচ্ছুক। কারো সাহায্য ছাড়াই এগোচ্ছে নিলয়। চোখের ইশারায় বাবাকেও ভিতরে যেতে বলল সে। সাথে থাকা রকিবকেও পাঠিয়ে দিল আবার গাড়ি করে হসপিটালের উদ্দেশ্যে। রকিবকে পাঠিয়ে পিছু ঘুরে কদম ফেলার আগেই ঝড়ের বেগে তার বুকে কেউ আছড়ে পড়ল। কয়েক কদম পিছিয়ে গেল নিলয়। আপনি আমায় রেখে আবার কেন গেলেন? কিছু হয়ে গেলে কি হতো? আমার কি হতো? আপনি কেন গেলেন? আহাজারি করে কান্না করছে হিয়া নিলয়ের বুক থেকে। তার জান যায় যায় অবস্থা। টিভি স্ক্রিনে নিলয়কে রক্তাক্ত দেখে দুনিয়া উলট পালট হয়ে গিয়েছিল। এই মানুষটার কিছু হয়ে যেত যদি, সে কীভাবে বাঁচত? কান্না করো না, ঠিক আছে আমি। মাথায় আলতো করে চুমু খেলো নিলয়। কই ঠিক আছেন? দেখতে তো পাচ্ছি আমি। আচ্ছা, একটু পর ঠিক হয়ে যাব। এখন বেরিয়ে গেছি, ঠিক আছে? এবার ছাড়ো, তো শুরু নোংরা হবে। হোক, আপনি আর কোথাও যাবেন না, আমি যেতে দিব না। আচ্ছা, সব কিছু থেকে ইস্তফা দিয়ে এসে বাড়িতে বসে থাকবে শুধু, একদম তোর সামনে। নিলয়ের এমন আদুরে আদুরে কথা শুনে কান্না থামিয়ে ভ্রু কুচকালো হিয়া। বুক থেকে মাথা তুলে নিলয়ের দিকে তাকালো। আপনি আমার সাথে মজা করছেন? আমার কষ্টগুলো আপনার চোখে পড়ছে না? খারাপ লোক, আপনি আমার সাথে এমন করেন কেন সব সময়? আশ্চর্য, কি করলাম আমি? ফুপি, তোমার ছেলেকে কিছু বলছো না কেন? আমার সাথে এমন করছে কেন? পিছনে তাকিয়ে চেঁচিয়ে কান্না করে বলল হিয়া। হিয়ার রাগ দেখে চোখে জল নিয়েও হেসে ফেললেন শিরিন হক। ছেলের দিকে তাকিয়ে ভিতরে চলে গেলেন। একে একে জাইমা, জমিলা বেগম সহ সকলেই ভিতরে চলে গেল। সকলের মুখেই মিটিমিটি হাসি। না, ছেলেমেয়ে দুটোর ভালোবাসা প্রখর। সাবান নিয়ে এসে বিছানায় বসেছে নিলয়। শিরিন হক হিয়া ঢুকলো খাবারের ট্রে হাতে নিয়ে। উন্মুক্ত বদনে নিলয়ের বাহুতে গভীর ক্ষত রেখে দুজনের মনই কেঁপে উঠল। আসিফকে আসতে বলি, কাটা ছেঁড়াগুলো ব্যান্ডেজ করা দরকার তো। খাবার ট্রে রাখতে রাখতে বললেন শিরিন হক। হুম, বলতে হবে না। ও আসতে চেয়েছিল, আমি নিষেধ করে দিয়েছি ওকে আসতে। এতটুকু আমি করে নিতে পারবো। নিজের হাতে নিজে কিভাবে ব্যান্ডেজ করবে, তাও আবার ডান হাতে? কেন, বাড়িতে ভবিষ্যতে ডাক্তার আছে না? আপনাদের হক বাড়ির ছোট কন্যা। হিয়ার দিকে তাকিয়ে কথাটা বলল নিলয়। ঠোঁটে ঠোঁট চেপে হিয়াও নিলয়ের দিকে তাকিয়ে রইল। তাকে পেয়েছেটা কি আজ? আসার পর থেকে তার সাথে হেয়ালি করছে, এখন আবার খোঁচা মারছে। শিরিন হক হিয়ার দিকে তাকালেন, তারপর নিলয়ের দিকে চেয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, খাবারটাও নয়তো হকবাড়ির ছোট মেয়ের হাতেই খেয়ে নিও। এই আমি রেখে গেলাম, সব একটু পর আসছেই। জামাই বউকে স্পেস দিয়ে চলে গেলেন শিরিন হক। সঙ্গের মতো দাঁড়িয়ে থাকবে নাকি কাজের কাজ কিছু করবে? জোয়ার থেকে ফার্স্ট এড বক্সটা নে। নিলয়ের দিকে কড়া চাহনি দিয়ে বক্সটা এনে বেডে রেখে বসলো হিয়া নিলয়ের মুখোমুখি। কাছে আসে বুঝতে পারলো বুকে পিঠেও আঘাতের চিহ্ন আছে। মুহূর্তে হিয়ার দুঃখ ভারাক্রান্ত অনুভূতি ছেয়ে গেল।
কবে ছাড়বেন এগুলো বলুন তো? কতটা ব্যথা পেয়েছেন দেখেছেন? কি পান এগুলো করে? তোরই পিচ্ছি মাথায় আটবে না এসব। চুপচাপ নিজের কাজ কর, আর না পারলে বিদে হয় এখান থেকে। করছি তো, এরকম করছেন কেন আপনি? চুপচাপ বসে থাকেন। নিলয়ের দিকে চোখ পাকিয়ে বলল হিয়া। এই এই, কাকে চোখ পাকাস? চোখ নিচে কর, একদম নিচে। এমন করেন কেন সবসময় আমার সাথে? হ্যাঁ, আমাকে কি একটু মূল্যায়ন করা যায় না? কথায় কথায় এমন ধমকাধমকি করতে হবে কেন? যেদিন থাকবো না সেদিন বুঝবেন আপনি। বাহুতে ব্যান্ডেজ করতে করতে বলল হিয়া। সাথে সাথে বিছানায় থাকা বক্সটা ফ্লোরে আছড়ে ফেলল নিলয়। বাঁ হাতে হিয়ার দুগাল চেপে ধরল। কোথায় যাবি তুই? আমি বেঁচে থাকতে কোথাও যেতে দিব তোকে? আমার আগাচ্ছিস কেন? সন্ধ্যাটা কম ছিল যে এখন আবার শুরু করেছিস? ছাড়ুন আমায়। সব সময় গায়ে হাত তুলেন কেন কিছু হলেই? হ্যাঁ, রাগ কি শুধু আপনারই আছে? আমরা মানুষ না? আমাদের রাগ নেই? আপনাকে আমি যেতে নিষেধ করেছিলাম না তখন? তারপরেও কেন গেলেন? আপনি শুনেন কার কথা? হ্যাঁ, আমার শুনতে হবে কেন তাহলে? ওয়াই? শেষের কথাগুলো বলার সময় আবারও কান্না শুরু করে দিল হিয়া। সে বোঝাতেই পারবে না নিলয়কে এরকম অবস্থায় দেখে তার কেমনটা লাগছে। হিয়ার অভিমান অভিযোগের সূত্র ধরতে পারল নিলয়। হিয়ার বাহু টেনে এনে বুকে আগলে নিল। আবারও কেটে কেটে বুক ভাসাচ্ছে নিলয়ের হিয়া। মিনিট খানেক পর থামলো হিয়া। নিলয়ের দিকে তাকালো ভেজা নেত্র নিয়ে। চোখে চোখ পড়ল দুজনের। সেকেন্ড বায়ে চুম্বকের মতো দুজোড়া অধর মিলিত হয়ে গেল। নিঃশ্বাসের ঘনত্ব বাড়ল। হিয়ার ভিতরে রাগ, জেদ, অভিমান, অভিযোগ সব যেন ধুয়ে নিঃশেষ হয়ে যাচ্ছে। এমনভাবে আঁকড়ে ধরে আছে যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে নিলয় কোথাও। সময় নিয়ে দুজনে শান্ত হলো। কপালে কপাল থেকে শ্বাস ফেলছে দুজনেই। আমায় ছেড়ে কোথাও যাবেন না। একবার যখন গিয়েছেন বুঝে আসার পর ধুকে ধুকে বেঁচেছি আমি। আমি আর পারবো না। যাব না, আমি বাঁচবো না। কিছু হতে দেব না শোনা। আবারও ফুপিয়ে উঠল হিয়া। নীলার গলা জড়িয়ে ধরে কাঁধে মুখ গুজল। কেন এত রাগ দেখান? কেন জেদ ধরেন? কেন কারো কথা শোনেন না আপনি? কেন নিজেকে প্রকাশ করেন না? কেন? সপ্তাহ গড়ালো। এহসান ভিলায় আবারও আগের জৌলস্যতা ফিরে এলো। মিডিয়া থেকে সকল নিউজ, প্রশাসন সকলকে সামলাতে ভালোই বেগ পেতে হয়েছে। শাহ এখনও মেডিকেলে ভর্তি। সুস্থ হতে নাকি আরও মাসখানেক সময় লাগবে। সকাল সকাল বাড়িতে হই হই রব। গ্রাম থেকে হিয়ার মা আর ভাবিও এসেছে নিলয়ের অসুস্থতার কথা শুনে। এইবার আর তাদের যেতে দেয়নি কেউ। কয়েকদিন থেকেই তারপর যেতে দেবে বলে দিয়েছে সবাই। হিয়া উঠল খাটে খানিকক্ষণ গড়াগড়ি করে। শরীরের এই দুর্দশার সাথে এখন আবারও হাতে পায়ে জ্বালা পোড়া যোগ হয়েছে। তার মনে হয় সে আর বাঁচবে না। হঠাৎ করে কিছু মনে পড়ল হিয়া। মা ভাবিয়ে আসায় আবারও নিলয়ের অসুস্থতায় এক প্রকার ভুলেই গিয়েছিল সেটার কথা। সাথে সাথে তনু মন উত্তেজিত হয়ে গেল হিয়ার। কাবার থেকে ব্যাগ বের করে সেখান থেকে প্রয়োজনীয় জিনিসটা নিয়ে ওয়াশরুমে ছুটল হিয়া। মিনিট পাঁচেক ব্যয় কাঁপা কাঁপা পা নিয়ে বিছানায় এসে বসল। হাতের মুঠো শক্ত করে চেপে ধরা নীল রঙা একটা যন্ত্র। হাতের মুঠো খোলার মতো শক্তি পাচ্ছে না হিয়া। হৃৎপিণ্ডের অবস্থা বেগতিক। যখন তখন লাফিয়ে বের হয়ে যাবে হয়তো। সারা শরীর ঘেমে নিয়ে একাকার। হাতের মুঠো খুলে চোখের সামনে ধরল যন্ত্রটি হিয়া। স্পষ্ট দুটি লাল দাগ দেখে এক হাতে মুখ চেপে ধরল সে। চোখ গড়িয়ে জল গড়ানো শুরু হলো তার। এই তো আনন্দশ্র। কাকে বলবে এই খুশির খবর সে? তার আর নিলয়ের বাচ্চা আসছে তার গর্ভে নিলয়ের বাচ্চা। সে মা হবে। তার বদরাগী নিলয় ভাইটা বাবা হবে। পেটে হালকা করে হাত ছোয়ালো হিয়া। এখানে তার নিলয় ভাইয়ের অংশ। উঠেই দ্রুত কদমে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো হিয়া। গায়ের ওড়নাটা বিছানায় ফেলে পেটটা ভালোভাবে পরক করলো। কতদিন হবে? সে কি এখানে আসার পর পিরিয়ড হয়েছিল? মনে হয় তো না। পুরোপুরি খেয়াল করতে পারল না। যাকে আলট্রাসাউন্ড করলেই বোঝা যাবে না। আয়নায় তাকিয়ে পেটে আরও কিছুক্ষণ হাত বোলালো হিয়া। পরক্ষণেই লাজে রাঙা হলো। বাচ্চার কথা কিভাবে জানাবে সকলকে? ছাদে একাকী বসে আছে হিয়া। অবশ্য বসে আছে বলে ভুল হবে। দোলনায় বসে দোল খাচ্ছে আর গভীর চিন্তায় চিন্তিত সে বেচারি। সময়টা তখন গোধূলি লগ্ন। দুপুরের কড়া রোদের পর আকাশের লালিমার আবরণ পড়েছে। হিয়ার দৃষ্টি সেই আকাশেই নিবদ্ধ। মাঝে মধ্যে দু একটা পাখি উড়ে যাচ্ছে। হঠাৎ করে পাখিদের বিশাল একটা দল আসতে দেখা গেল। কী সুন্দর সেই দৃশ্য! হিয়ার মনটা, চোখ দুটো মোহিত হলো যেন। চিন্তিত মন একটু পুলকিত হলো। যতক্ষণ পাখির ঝাঁকটাকে দেখলো ঠিক ততক্ষণ দেখলো ঘাড় ঘুরিয়ে। অদৃশ্যে মিলিয়ে যেতেই হিয়া আবারও চিন্তায় মগ্ন হলো পূর্বের ন্যায় বসে।
কি হিয়া, বিয়েটা আমার নাকি তোমার হচ্ছে শুনি? সারাদিন কি নিয়ে এত চিন্তায় থাকো বলো তো? আচমকা জাইমার কণ্ঠ শুনে হিয়া কিছুটা ভয় পেল অন্যমনস্ক থাকায়। পরক্ষণই নিজেকে সামলে নিল। ততক্ষণে জাইমা এসে বসেছে হিয়ার পাশে দোলনার খালি জায়গায়। হিয়া মাথা ঠাকালো জাইমার কাঁধে। জাইমা আপু, তুমি চলে গেলে আমার একটুও ভালো লাগবে না। আরে পাগলি, এখনই তো যাচ্ছি না, মন খারাপ করো না বোন আমার। আচ্ছা, এই কারণে কি আমার বোনটার মন খারাপ? হিয়া কিছুই বলল না। সে কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। কাকে বলবে, কি বলবে, সকলে কি মনে করবে, এসব ভেবেই তার আতঙ্কের শেষ নেই। আর যে বাবা হবে সকলের আগে তাকেই জানানো উচিত, এটাই সে মানে। কিন্তু কিভাবে বলবে সে নিলয় ভাইকে? উনি কী রিয়াকশন দেবেন? সকালে মনটা যতটা আনন্দিত খুশিতে মাতোয়ারা ছিল, সময় গড়াতেই আস্তে আস্তে তার চুপসে যাচ্ছে। নিলয় ভাইয়া যদি রিয়্যাক্ট করে, এখনই ভেবে কেন এটা বললে তখন? কিন্তু তার আর এক মন বলে এরকমটা কখনোই বলবে না তার নিলয় ভাই। সে খুব খুশি হবে। এত সব দোটানার মধ্যেই হিয়া ঠিক করলো সে নিলয়কে আজ রাতেই জানাবে। কী হবে না হবে তা পরে দেখা যাবে। কি হলো, কথা বলছো না কেন? কাঁধে ধাক্কা দিল জাইমা। সম্বিত ফিরল হিয়ার। ওই কিছু না আপু, নিচে সবাই কি করছে? ভাবিকে নিয়ে আসতে ছাদে। হিয়ার মুখে ওর ভাবির কথা শুনে মুখ চরম বিরক্তিভাব দেখা গেল জাইমার। এই মহিলা এদিকে আসার পর থেকেই কেমন যেন উদ্ভট আচরণ করছে তার মনে হয়। ভাবটা এরকম যেন কখনোই এমন বাড়িটারি কিছুই দেখেনি। আর সবচেয়ে বিরক্তিকর জিনিসটা হচ্ছে কথায় কথায় কারণে অকারণে হিয়ার গায়ের রং নিয়ে কথা বলে। ফালতু মেয়ে একটা। হিয়ার কীভাবে যে সহ্য করে এটাকে। তোমার ভাবির কথা আর কিছু বলো না হিয়া, উনি এরকম কেন শুনি? মানুষকে হেয় করতে বুঝি খুব ভালো লাগে ওনার? এভাবে বলো না আপু, সবাই কি আর একই মন মানসিকতার হয় বলো? আর আমরা চাইলেই কি মানুষকে পরিবর্তন করতে পারি বলো? পারি না তো। তবে অন্যকে না পারলেও নিজেকে তো করার চেষ্টা করতে পারি, তাই না? তাই সহ্য ক্ষমতা বাড়ানোর চেষ্টা করি। কিছু বললেই ঝামেলা, থাক যেভাবে চলছে চলুক। আল্লাহ চাইলে উনি ঠিক একদিন ওনার ভুল বুঝতে পারবে। তুমি বোন দয়ার সাগর, আমার এসব সহ্য হয় না। এরপর কিছু নজরে আসলে আমি একদম ছাড়বো না বলে দিলাম। এই না 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 প্লিজ, আগামীকাল আগ শেষেই চলে যাব। আর কিচ্ছু বলো না প্লিজ। পরে দেখা যাবে বাসায় গিয়ে কোনো অশান্তি হলো। আর 2 দিন। হ্যাঁ। হিয়ার কথায় জাইমা বিরক্ত শ্বাস ফেলল। না, এই মেয়েটাকে দিয়ে কিছুই করানো যাবে না। কিন্তু সেও এবার ওর কথা শুনবে না। আচ্ছা চলো নিচে যাই, পরেরটা পরে দেখা যাবে। দুজনেই আস্তে ধীরে নিচে নেমে গেল। শুধু আকদ হবে বিদায়, হলুদ মেহেন্দি অনুষ্ঠান কিছুই করা হবে না আপাতত। যখন উঠিয়ে নেওয়া হবে তখন ধুমধাম সব আয়োজন করবে বলে বলা হয়েছে। তাও আগামীকাল বিয়ে, একটু এত মেহেন্দি না দিলে কি আর হয়? সকলে গোল মিটিং হয়ে বসেছে হিয়ার রুমে। মিশু মেহেদি পড়াচ্ছে জাইমার হাতে। মেয়েটা বকবকানি করলেও আজ বেশ পটু। জাইমাকে মেহেদি পরানো শেষে হিয়ার ভাবিও এসে মেহেদি পড়ে গেল 2 হাত ভরে। মিশু বেচারির হাতের অবস্থা বেগতিক। তুমি কি মেহেন্দি দিবে হিয়া? দিলেও বেশি গাঢ় রং করো না, দেখো পরে হাতে রং আর মেহেন্দি রং একই দেখা যাবে। বিনা কারণেই অযথা অযৌক্তিক কথা শুনে সকলে তাকালো হিয়ার ভাবির সাবরিনার দিকে। মিশু যেন আহম্মক বনে গেল। সে মুখ হাঁ করে তাকিয়ে সেই দিকে। হিয়াকে এটা বলল কেন? বলল উনি না হিয়ার ভাবি? আপনার কি কোনো কমন সেন্স নেই ভাবি? আর সাথে তো মনে হচ্ছে চোখও নেই। মেহেদির রং আর হিয়ার হাতের রং এক হবে কেন? মেহেদির রং গাঢ় লাল হবে আর হিয়ার হাতে বেশ সুন্দরী মানাবে। দয়া করে চোখের জন্য চশমা এনে দেখে যান মেহেদি ওঠানোর পর। চাটাং চাটাং কয়েকটা কথা শুনিয়ে দিল জাইমা আজ। আর কত সহ্য করা যায়? চোখ ঠিক আছে আমার, ওর গায়ে রং। খবরদার আর একবারও যেন কথাটা না শুনি তোমার মুখে। আমি বৌমা, নিজেকে পরিবর্তন করো। হিয়াকে কটূক্তি করতে এসো না। তুমি জানো না নিলয় এইগুলো একদম পছন্দ করে না। আর হিয়াকে নিয়ে কখনোই না। আগে থাকতে লাগাম টানো মুখে। কথাটা বলতে বলতে ভিতরে ঢুকলেন শিরিন হক। বউটা ভারী অসভ্য, এতদিনে তিনি যা বুঝলে নিতে। আমি সেভাবে বলতে চাইনি ফুপি। ছোট করে বলে রুম থেকে বেরিয়ে গেল সাবরিনা। তারা ছিল
4 বোন, সে তৃতীয়, সাফরিন চতুর্থ। তাদের কখনো আহ্লাদ দিতে দেখেনি তারা, কিন্তু বিয়ের পর হিয়ার প্রতি সকলের আহ্লাদিপনা প্রথম প্রথম ভালো লাগলেও এরপর আস্তে আস্তে কেমন যেন বিতৃষ্ণা চলে এলো। তারপর শ্বশুর মারা গেল, হিমেল ঢাকা চলে গেল, তখন তো আর এমন আহ্লাদ দেখানোর কোনো মানেই হয় না, সেই হতে দেয়নি আর। হিয়া ঢাকা চলে আসার পর প্রথম প্রথম নাখোশ থাকলেও পরেই খুশি হয়েছিল। বাড়িতে তার একার রাজত্ব চলতো, কিন্তু ঢাকায় এসে যখন দেখলো হিয়া এই বাড়িতেও এইভাবেই থাকে, তখন বেশ অবাকই হয়েছিল। আরও বেশি অবাক হয়েছে হিয়া নিলয়ের বউ শুনে। এই মেয়েটা সবসময় বেশি বেশি পায়, বিয়ের পর থেকেই দেখছে। নিলয়ের মতো লোকের সাথে কি ওর মতো মেয়ের যায়? কবে হলো এই বিয়ে? নিলয় ভাইয়াই বা পছন্দ করলো কবে ওকে? সে মানতে পারলো না এগুলো। তার বোন সাফরিনের কথা ভেবে তার কষ্ট হলো। হিয়ার প্রতি পড়ে যাওয়াটা বিষাদটা যেন আরও মাথা চাড়া দিল। তাই তো সকলের অগোচরে অপমান করে কথা বলতো, তবে আজ ভুল করে ফেললো সকলের সামনে বলে। থাক, কোনো সমস্যা না, আবার একা পেলে করা যাবে না। হ্যাঁ, মুখ বাকি রুমে এসে পড়লো সাবরিনা। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।